জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গণহত্যা ও অপরাধের সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে। তবে পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এর মতো বাহিনীকে আন্ডারমাইন করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। নিজেরা হানাহানিতে লিপ্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলেও এ সময় সতর্ক করেন সেনাপ্রধান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়ার আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পিলখানা হত্যাকাণ্ডে কোনো সেনা সদস্য জড়িত নয়। যারা এ মামলায় সাজা পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। 16 বছর আগে পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের দিনকে এবার ভিন্ন আবহে স্মরণ করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসের শুরুতে মঙ্গলবার ঢাকার বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল 9টায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের নিকটাত্মীয় ও স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন অতিথিরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা শহীদদের স্বজনরা সুষ্ঠু বিচার দাবি করেন। 2009 সালে সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তরে একসঙ্গে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনাকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে গত রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শহীদ সেনা দিবস ঘোষণা করার জন্য আমরা সন্তুষ্ট, কিন্তু যে ক্যাটাগরি দিয়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম ক্যাটাগরি এ হবে, কারণ পৃথিবীর ইতিহাসে এরকম হত্যাকাণ্ড কখনো ঘটে নাই। এই দিবসটা একটা রেকগনাইজ হবে সারা নেশন ওয়াইডে। আমরা অতিরিক্ত খুশি, কিন্তু অতটুকু খুশি না যেন কেন, বিকজ বিচারটা হচ্ছে না, এখন এটা হওয়া উচিত। বিচার প্রক্রিয়া একটা লম্বা প্রসিডিয়ার এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। দেশবাসী যেন এই বিচারটা দেখতে পারে, তো এই বিচার ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে হয় তাহলে এটাই প্রত্যাশা। দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি, তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারে আওতায় নেওয়া হবে। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা শোক জানিয়েছেন। ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর ধানমন্ডির ঈদগাহ ময়দান, দুপুর 2:30টায় সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায় আসরের নামাজের পর নয়াপল্টনে পার্টি অফিসের সামনে তার জানাজা হবে। আজই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। তার মৃত্যুর খবরে ছুটে আসেন বিএনপির মহাসচিব সহ অন্যান্যরা। বর্ষিয়ান এই নেতার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন
মির্জা ফখরুল। তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। আমি তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আব্দুল্লাহ আল নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ। রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করা হবে নাকি লিভ টু আপিল করতে হবে তার উপরও আদেশ কাল। সকালে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শুনানি হয়। শুনানিতে আইনজীবীরা বলেন, আন্তর্জাতিক আইন মেনে তার বিচার করা হয়নি। এ সময় আদালত তার মুক্তির দাবিতে করা যুক্তিগুলো সরাসরি গ্রহণ করতে পারবে, লিভ টু আপিল করতে হবে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন। মঞ্জুর করে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। 1.5 যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে স্থায়ীভাবে নির্বাচিত করা হয়। বিগত 4 দলীয় জোট সরকারের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে ওই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালের 23 মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে তারা আপিল করেন। পরে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল 2010 সালের 12 এপ্রিল চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। এই আদেশের বিরুদ্ধে সরকার আপিল করলে চেম্বার আদালত 2010 সালের 29 এপ্রিল আপিল ট্রাইব্যুনালের রায় স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন, সকল সুযোগ সুবিধা সহ। আবারও বলছি, সকল সুযোগ সুবিধা সহ। শুধু যেই সময়টা ওনারা কর্মরত ছিলেন না সেই সময়টা লিভ, এই সময়টাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি লিভ, বাট উইথ পে, যেহেতু সব বেনিফিট দিয়েছেন। আর যেই 3 জন ইতিমধ্যে মারা গিয়েছেন তাদের পরিবারকে আইন অনুযায়ী দরখাস্ত দাখিল সাপেক্ষে আইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদেরকে সকল বেনিফিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের উত্তরাধিকার যারা তারা পাবেন। সারা দেশে ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে উত্তাল জনপদ। নারীকে নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন দাবিতে বক্তাদের কণ্ঠে ছিল ক্ষোভ।
এদিকে ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে এমন দাবি নিয়ে বগুড়ায় 7 মাথায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। দ্রুত বিচার ও শাস্তির দাবি ও প্রশাসনের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তারা। রাজধানীর মতিঝিলে ধর্ষকের দ্রুত সময়ে বিচারসহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুপুরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সম্প্রতি ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় এমন ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। বলেন, আইন শৃঙ্খলা অবনতির কারণে রাস্তাঘাটে বের হলে ভয়ে থাকতে হয়। উদ্ভূত পরিস্থিতি সরকারের কার্যক্রম চোখে পড়ে না বলেও অভিযোগ শিক্ষার্থীদের। কর্মসূচি পালনের সময় হাতে লেখা পোস্টার আর স্লোগানেও নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। গত 48 ঘন্টা 18 ধর্ষণ হয়েছে, কিন্তু কোনো একজন উপদেষ্টা কোনো ধরনের কোনো কিছু একটা পদক্ষেপ নিছে? প্রতিটা দেশে আমরা দেখতে পাই যে হয়তো অনেক বছরের কারাদণ্ড থাকে বা মৃত্যুদণ্ডের অনেক শাস্তি থাকে, বাট আমাদের দেশে হচ্ছে পরের দিনে জামিন দেওয়া হয়ে যাচ্ছে। জনসম্মুখে যাতে কোনো শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই ধরনের ঘৃণ্য কোনো কাজ আর কেউ করার সাহস না পায়। 5 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভর্তি থাকা সহ বিভিন্ন রোগীদের সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। 2 শতাধিক শিক্ষানবিশ চিকিৎসকের কর্মবিরতির কারণে অনেকটা স্থবির হয়ে পড়ে সেবা কার্যক্রম। এদিকে 5 দফা দাবি আদায়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কর্মবিরতিতে। একই দাবিতে তৃতীয় দিনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি চলছে। তারা এসএসসি পাস করে তারপর 3 মাস 4 মাসের একটা কোর্স করে তারপর হচ্ছে তারা নিজেদেরকে ডাক্তার দাবি করে। এটা তো ইললজিক্যাল, তাই না? জনসাধারণের জন্য ক্ষতিকর। প্রত্যেকটা পেশায় যার যার স্পেসটা অবশ্যই মেনটেন করতে হবে। আমাদেরকেও ডাক্তার ডাকা হয়, ওদেরকেও ডাক্তার ডাকা হয়। দুইজনের তফাৎটা তো, যেটা সাধারণ মানুষ তাদের কাছে অত ক্লিয়ার থাকতেছে না, তো ওরা তো তখন ভ্রান্ত হচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গেল রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, 25 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। এছাড়া আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এর আগে গতকাল দুপুরে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।